সাধারণত আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তার জন্য আমাদের $1 দিতে হয় না, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মালিকরা $বিলিয়ন খরচ করে ডেটা সেন্টার মেইনটেইন করে, যাতে করে আমরা ছবি ভিডিও আপলোড করে শেয়ার করতে পারি। ফেসবুকের কথাই ধরা যাক, এদের গ্লোবালি 18টি ডাটা সেন্টার রয়েছে, যার খরচ $20 মিলিয়ন থেকেও বেশি। এভাবেই প্রত্যেক সোশ্যাল মিডিয়াকে বহু মিলিয়ন ডলার খরচ করতে হয়, তখন গিয়ে একটি নেটওয়ার্কিং সাইট তৈরি হয়। এখন এত কিছু এরা ফ্রিতে কেন দিচ্ছে, যেখানে সারা দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না? অনেকেই ভাবে যে আমাদের ডেটা চুরি হয়ে গেলেও কি আসে যায়, আমাদের লুকানোর মতো কিছুই নেই। আসলে ব্যাপারটা এত সোজা না। যেই জিনিসটা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করেন, ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনাকে তাই দেখিয়ে দেয়। BMW গাড়ির অ্যাড শুধুমাত্র তার কাছেই কেন যাচ্ছে যে এটাকে অ্যাফোর্ড করতে পারে। বর্তমান সোশ্যাল ওয়ার্ল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের অ্যাটেনশন। যে মানুষের সময় আর অ্যাটেনশনকে নিজের করে নিতে পারবে, সে চাইলে যে কোনোভাবে মানুষের মনকে ম্যানিপুলেট করতে পারে। এর একটা সহজ উদাহরণ হচ্ছে, বর্তমানে আমরা টিভিতে অথবা সোশ্যাল মিডিয়াতে যেই অ্যাডগুলো দেখতে পাই, সবচেয়ে বেশি অ্যাটেনশন যারা গ্র্যাব করতে পারে তারাই করছে। যদি আপনার কাছে এমন কোনো উপায় থাকে যে মানুষের মনোযোগ আপনার দিকে যাচ্ছে, তাহলে আপনিও মালামাল হয়ে যেতে পারেন। কারণ দুনিয়াতে যত ভালো প্রোডাক্ট তৈরি হয়, সেগুলোর কোম্পানির ওনাররা অথবা মার্কেটিং ম্যানেজমেন্ট ঘরে ঘরে গিয়ে তা প্রেজেন্ট করে না, বরং যেখানে মানুষের অ্যাটেনশন থাকে সেখানে গিয়ে সেই প্রোডাক্টগুলো প্রেজেন্ট করলেই হয়ে যায়। মানুষের মনোযোগকে নিজের দিকে করার জন্য অনেক আলাদা আলাদা উপায় রয়েছে। যখন থেকে সোশ্যাল মিডিয়াগুলো মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে, তখন থেকে এই অ্যাটেনশন এবং সময় কেড়ে নেওয়ার গেম আপগ্রেড হয়ে গিয়েছে। আজকের দিনে আপনি যদি খেয়াল করেন, দুনিয়ার যত শীর্ষ ধনী ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই সোশ্যাল মিডিয়া ওনার। এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ফ্রিতে সোশ্যাল নেটওয়ার্ক দিয়েছে, বিনিময়ে তারা মানুষের ডেটাকে নিজের আয়ত্তে করিয়ে নিয়েছে এবং ওই ডেটার মাধ্যমে মানুষের মনোযোগকে কন্ট্রোল করছে এবং টার্গেট অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়েছে। 2023 সালে ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেট 231 বিলিয়নের বেশি হতে চলেছে। বিশ্বের অনেক দেশের জিডিপিও এত হয় না। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করার জন্য যখন আপনি জলদি করে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ইয়েস ক্লিক করে অ্যাকাউন্টটি ওপেন করেন, ঠিক তখনই আপনার সোশ্যাল মিডিয়ার সাথে একটি এগ্রিমেন্ট হয়ে যায়, যেখানে আপনি স্ব ইচ্ছায় আপনার ডেটা শেয়ার করেন, যা একটি লিগ্যাল ডকুমেন্টের মতোই হয়। এভাবে সকল ইউজারদের ডেটা কালেক্ট করে এরা একটি প্যাটার্ন বানায় এবং ইউজারদের অভ্যাসগত ব্যাপারগুলো লক্ষ্য করে বিভিন্ন প্রোডাক্টের কোম্পানিগুলোর সাথে এগ্রিমেন্ট করে তাদের এই প্রোডাক্টের অ্যাড দেখায়। অ্যাড দেখানোর অন্যান্য উপায়ের চেয়েও এটা অনেক বেশি কার্যকরী, কারণ টিভি অথবা নিউজ পেপারের যেই অ্যাডগুলো থাকে, সেগুলো হয়তো মানুষ 1 অথবা 2 বার দেখে এবং আদৌ তারা সেই প্রোডাক্টের ব্যবহারে কিনা তা বলা মুশকিল। কিন্তু এই ডাটা কালেক্টের কারণে খুব সহজেই যারা কিনা সেই প্রোডাক্টের ভোক্তা, তাদের কাছে পৌঁছানো অনেক সহজ। এখন আপনি ভাবছেন আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু শেয়ার করেননি যাতে করে আপনার পছন্দ অপছন্দ তারা জানতে পারে, কিন্তু আপনি কত সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছেন, কার পোস্টে লাইক করছেন, কোন পোস্টে গিয়ে কমেন্ট করছেন, কি ধরনের পেজকে ফলো করছেন, কোন লোকেশনে গিয়ে ব্যবহার করছেন, যেই ছবিগুলো আপলোড করছেন, এগুলোর প্রসেস এক্সিভ ডেটা, এগুলো সবই আপনার আচরণগত ডেটা। এখন এরা আপনার বিহেভিয়ার ডেটাগুলো ব্যবহার করে আপনাকে এই প্রোডাক্টগুলো দেখাবে। এখন আপনি হয়তো ভাবছেন আমি অনলাইন শপিং করি না, কিন্তু এমন প্রোডাক্ট কি আপনি কিনেন যেটার নাম আপনি কখনোই শুনেন নাই? মানুষ সাধারণত সেই জিনিসগুলোই কিনে যেগুলো সে চিনে অথবা বহুবার দেখেছে অথবা তার নাম সে বহুবার শুনেছে। আপনার এই আচরণগত তথ্যগুলোকে সংগ্রহ করে এটা বের করা যায় যে আপনি কাকে ডেট করছেন, কোন জবে অ্যাপ্লাই করছেন, কোন কোন প্রোডাক্ট কেনার চিন্তা করছেন, কোন অ্যাডভার্টাইজমেন্টগুলো পছন্দ করছেন অথবা কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছেন। এখন আপনি ভেবে দেখুন, যদি কারো সম্বন্ধে আপনি
এত কিছু জেনে যান, তাহলে তাকে ম্যানিপুলেট করা কত সহজ। এমনকি বহুবার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপর আইনি পর্যবেক্ষণ চলেছে। সাধারণত এই অ্যাপগুলো ব্যবহার করা অতি সহজ হলেও টার্মস অ্যান্ড কন্ডিশন বোঝা অতি কঠিন। এরা এত বেশি লিগ্যাল ওয়ার্ড ইউজ করে যে এগুলো অর্থ বুঝতে গেলে লয়ারের দরকার পড়বে, আর অনেক সময় ব্যয় হবে। তাই সাধারণত আমরা না পড়েই ইয়েস করে দিই। এরা 20,000-এরও বেশি ওয়ার্ড ব্যবহার করে থাকে, যাতে করে মানুষ বড় হয়ে অতি দ্রুত এগ্রি করে। যার কাছে যত ইউজার, তার কাছে তত বেশি ডেটা, আর সে তত বেশি অ্যাড ম্যানিপুলেশন করার অ্যাবিলিটি রাখে। এখন এই ম্যানিপুলেশন হচ্ছে আপনার মতামতকে পরিবর্তন করে দেয়া। ধরা যাক আপনি একটি পক্ষের পোস্টে লাইক করলেন অথবা কমেন্ট করলেন। এরপর থেকে আপনি খেয়াল করবেন আপনার লাইক এবং কমেন্টের উপর ভিত্তি করে সেই একই ধরনের কন্টেন্ট আপনাকে সাজেস্ট করা হবে। এতে করে এই ব্যাপারে আপনার মতামত আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে অপরপক্ষের মতামত শোনার আগে। এতে করে ভুল ধারণা নিয়ে ভুল দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটু খেয়াল করলেই দেখা যায় যে বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আপনি যাদের সাথে কানেক্টেড আছেন, যেমন ধরেন আপনার বন্ধু, তাদের পোস্টের থেকে সাজেস্ট করা পোস্ট অথবা স্পন্সরের পোস্ট অনেক বেশি। কারণ এই প্ল্যাটফর্মগুলো চায় যে আপনি তাদের মতো করে ভাবুন। এজন্য সাধারণত ফেক নিউজ এবং গসিপগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে শিক্ষণীয় ভিডিওগুলোর তুলনায়। এখন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কি শুধু মানুষের ক্ষতি করছে, নাকি এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মানুষের অনেক উপকারও হচ্ছে? এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক এডুকেশনাল এবং অনেক ছোট বড় ব্যবসা বেড়ে উঠেছে। এখন এই সমস্ত ডেটা ম্যানিপুলেশন থেকে বাঁচার উপায় কি হতে পারে? উপায়টা খুব সহজ। নিজের দৈনন্দিন জীবনের মধ্যে মোবাইল এবং টেকনোলজির ব্যবহার পরিমিত করলেই এবং নিজেদের সচেতনতার মাধ্যমে আমরা নিজেদের রক্ষা করতে পারি। তবে এই নেটওয়ার্কিং এর দুনিয়ায় পুরোপুরি বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়।